সো হেই গাইজ, এই পর্বের শুরুটা হয় গত পর্বের শেষের দৃশ্যের সাথেই, যেখানে আমরা দেখতে পাই যে কিং ইয়ান তার প্রাসাদ মেনশনের বাইরে তাকানোর পর তার আঙ্কেল ম্যাংকে দেখতে পায়, যিনি কিং ইয়ানের উপর হামলা করতে আসা লোকজনকে মেরে ফেলেছিলেন। এরপর কিং ইয়ান তাকে সাথে করে ঘরের ভেতরে নিয়ে যায়, কারণ আঙ্কেল ম্যাং কিং ইয়ানের জন্য কিছু আলকেমি উপকরণ এনেছিলেন, যার সাহায্যে সে কিছু বড়ি পিল তৈরি করতে চেয়েছিল। কিন্তু কিং ইয়ানকে দেখে আঙ্কেল ম্যাং ভাবেন যে এ আলকেমি শিখল কোথা থেকে, কারণ স্টিয়ান ইউনিভার্সিটির মধ্যে হাতেগোনা কিছু আলকেমিস্টই এমন স্তরে পৌঁছাতে পেরেছে। আর সত্যি বলতে কিং ইয়ানের আলকেমির প্রতিভা ছিল অবিশ্বাস্য, কারণ তার ভেষজ পরিশোধন করতে বা পিল তৈরি করতে বেশি সময় লাগত না। কিং ইয়ান বলে যে, চিন্তা করবেন না, আমি আপনাকে এই বিষয়ে পরে বলবো, কিন্তু সবার আগে আপনাকে আমার ওপর বিশ্বাস রাখতে হবে। আঙ্কেল ম্যাং বলেন, আমি যখন ছোট ছিলাম তখন মাউন্ট লাঙ্গিয়াতে আমার জীবন বিপন্ন হয়ে পড়েছিল। সেখানে তোমার বাবা আমার জীবন বাঁচিয়েছিলেন, তাই আমার জীবন ইউন্নান পরিবারের জন্য উৎসর্গীকৃত। কিং ইয়ান বলে, কিন্তু আপনি সেই ঋণ 10 বছর আগেই শোধ করে দিয়েছেন, আমার বাবা মায়ের জীবন বাঁচিয়ে। আঙ্কেল ম্যাং বলেন, কিন্তু আমার খুব খারাপ লাগে যে আমি 3 বছর আগে তোমার বাবা মা এবং তোমার বোন শায়ারকে বাঁচাতে পারিনি। কিং ইয়ান বলে, দোষ নিজেকে দেবেন না আঙ্কেল ম্যাং, আমি খুব তাড়াতাড়ি তাদের খুঁজে বের করার চেষ্টা করব। আঙ্কেল ম্যাং বলেন, আমি আগে থেকেই জানতাম যে আপনার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। আপনার মহানত্বের আলোচনা তো সব জায়গায় হয়, আর এখন তো আপনি ফিরেও এসেছেন। তিনি আরও বলেন যে, আমার পুরো বিশ্বাস আছে যে আপনি খুব শীঘ্রই ইমমর্টাল রিয়েলমে পৌঁছে একজন পাওয়ার হাউস হয়ে উঠবেন। কিং ইয়ান বলে, আঙ্কেল, আমি জানতাম না যে আপনিও 10ম স্তরে পৌঁছে গেছেন। আর শুনুন, আমি আপনাকে আপনার আধ্যাত্মিক চাষে কাল্টিভেশন আরও এগিয়ে যেতে সাহায্য করি, কারণ তার আধ্যাত্মিক চাষ বন্ধ হয়ে গেছে এবং 1 ইঞ্চিও এগোচ্ছে না। কিং ইয়ান বলে যে, আপনার চাষ এখন এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আটকে আছে যে কাল রাতে যদি আপনি আপনার তলোয়ার এবং আধ্যাত্মিক শক্তি ব্যবহার করতেন, তবে ওই লোকদের সাথে আপনারও মৃত্যু হতে পারত। এই জন্যই আমি বলেছিলাম যে আপনি আপনার অস্ত্র ব্যবহার না করে খুব ভালো কাজ করেছেন। কিং ইয়ান ভাবে যে আঙ্কেল ম্যাংয়ের এমন অবস্থা হওয়ার পরও তার এখনও পর্যন্ত বেঁচে থাকাটা কোনো মিরাকলের অলৌকিক চেয়ে কম নয়। এরপরই কিং ইয়ান তার কিছু চিকিৎসা প্রতিভা ব্যবহার করতে শুরু করে। সে বলে যে এই প্রক্রিয়াটি একটু ব্যথা দেবে, কিন্তু আপনাকে এটি সহ্য করতেই হবে। আর এই জিনিস আপনার শরীরের প্রতিটি মেরিডিয়ানের প্রতিরোধকে রেজিস্ট্যান্স শেষ করে দেবে, যার ফলে আপনার আধ্যাত্মিক চাষ এগিয়ে যেতে পারবে। কিং ইয়ান এই প্রক্রিয়া শুরু করার সাথে সাথেই ওই ওষুধগুলো আঙ্কেল ম্যাংয়ের শরীরে ব্যবহার করতে শুরু করে, যে প্রক্রিয়া সত্যিই খুব যন্ত্রণাদায়ক ছিল। কিং ইয়ান বলে, এবার ধীরে ধীরে আপনাকে আপনার আধ্যাত্মিক শক্তি পুরো শরীরে সঞ্চালন করতে হবে। তাদের শরীর সত্যিই এখন একটা পাওয়ার হাউসের মতো ঝলমল করতে শুরু করে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরেই আঙ্কেল ম্যাং বলেন যে, আমি তো আমার শরীরে নতুন শক্তি অনুভব করতে পারছি। এর জন্য তিনি কিং ইয়ানকে ধন্যবাদ জানান। তখন কিং ইয়ান বলে, আমি যে পিলগুলো বানিয়েছিলাম সেগুলো ছিল মারাত্মক বিষ, ডেডলি পয়জন, এবং এই বিষয়ে আমার আপনার বিশ্বাসের সবচেয়ে বেশি দরকার ছিল, যা আপনি আমাকে দেখিয়েছেনও, কারণ আমি সেগুলোকে পরিশোধন করে আপনার শরীরের এবং আপনার রক্তের সাথে মিশিয়ে দিয়েছি। আর যখনই আপনি কোনো অশুভ শক্তির ইভিল সাথে লড়বেন, তখন এই বিষ সক্রিয় হয়ে তাকে মেরে ফেলবে। আঙ্কেল ম্যাং বলেন, ইয়ং মাস্টার, এমন আলকেমি প্রতিভা তো পুরো মহাদেশে আর কারো মধ্যেই নেই। কিন্তু কিং ইয়ানই জানে যে ইমমর্টাল রিয়েলমে এটি ছিল সবচেয়ে নিম্ন স্তরের আলকেমি। সে আঙ্কেলকে বলে যে, আমি আপনাকে একটি ঔষধি স্নানের ফর্মুলা দেব, যেখানে স্নান করার ফলে আপনার আধ্যাত্মিক শক্তির প্রবাহ খুব ভালোভাবে নিয়ন্ত্রিত হতে শুরু করবে। আমি আপনার সাথে কিছু সময় পর দেখা করব, কারণ এখন আমাকে আমার একটি কাজ শেষ করতে হবে। এরপর সে একটি রেস্তোরাঁর ভেতরে পৌঁছায় এবং তার পেছন পেছন একটি মেয়ে আসে, যে তারই পরিবারের সদস্য, যার নাম ফেই ফেই, যে কিং ইয়ানের জন্য একটি পার্টির আয়োজন করেছিল। তখন কিং ইয়ান বলে, তোমার বাবা আমাকে বিরক্ত করে চলেছেন, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেল। সেই মুহূর্তে ইউন্নান পরিবারের সেই 4 জন প্রবীণ এল্ডার্স চলে আসেন এবং ফেই ফেইকে বলেন যে, তুমি এমন করার সাহস দেখালে কি করে। তাদের রাগের কারণে সেখান থেকে সবাই পালিয়ে যায়। ফেই ফেই বলে যে, বাবা, আমি ইয়ান ভাইয়ার এল্ডার ইয়ান স্বাগত জানানোর জন্য এই পার্টির আয়োজন করেছিলাম। জ্যেষ্ঠ প্রবীণ
গ্র্যান্ড এল্ডার বলেন, আমার সবার আগে এই ছেলেটার সাথে কিছু ব্যক্তিগত কথা বলার আছে। তুমি পরে এসে নিজের কাজ করো। কিং ইয়ান ফেইফেইকে বলে, তুমি একটু অপেক্ষা করো, এই লোকদের সাথে আমার কিছু ব্যক্তিগত কথা বলার আছে। তখন সব প্রবীণই কিং ইয়ানের ওপর রাগ করেন, কারণ সে ইয়াং কিংকে মেরে ফেলেছিল। এই কারণেই তারা সবাই মিলে তার সাথে লড়াই করছিল। সে ছিল একেবারে অপরাজেয়। আর কিং ইয়ান তার শক্তিকে এত নিখুঁতভাবে ব্যবহার করছিল যে এত নিখুঁত তা কোনো মুন স্টেট কাল্টিভেটরের মধ্যেও থাকে না। এই কৌশলগুলো সে শিখল কি করে? কিং ইয়ান বলে যে, আমি তো এখনও কেবল এর মধ্যে কয়েকটি তোমাকে দেখিয়েছি যা আমি শিখেছি। সে লড়াই শুরু করেছিল, যার কারণে এখন সত্যি মনে হচ্ছিল যে এই লোকটিকে হারানো অসম্ভব, যার ফলে এখন সব প্রবীণ একসাথে হয়ে তাদের আক্রমণ করতে শুরু করেন। এখন কিং ইয়ানকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল। সে নিজেকে কার কার কাছ থেকে বাঁচাবে, কিন্তু তার প্রতিক্ষেপ রিফ্লেক্সেস এত দ্রুত ছিল যে এই বৃদ্ধ প্রবীণরা তার সামনে টিকতে পারছিলেন না। কিং ইয়ান এখন এখানে তার এমন একটি কৌশল ব্যবহার করতে চলেছে যার সামনে এদের মধ্যে কেউই টিকতে পারবে না। যদিও তার কাছে তার তলোয়ারের কেবল খাপটি শীত ছিল, কিন্তু তাকে খুঁজে বের করতে হবে যে এর আসল সত্যটা কী। কিং ইয়ান জানত যে এই জায়গায় প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি থাকে, কিন্তু এখানে তো সে এমন কিছুই অনুভব করছিল না, এবং সাথে সাথেই কোনো কিছুর একটি অদ্ভুত গন্ধও ছিল যা কিং ইয়ান আগে থেকেই জানত। সেই মুহূর্তে হঠাৎ করেই কিং ইয়ানের ওপর আকাশ থেকে কিছু একটা হামলা করে। সে বলে যে, আর তুমি আমার ওপর হামলা করারও চেষ্টা করেছ, যার শাস্তি তুমি অবশ্যই পাবে। কিং ইয়ান বলে, আমি যখন ফিরে আসছিলাম তখনও তুমি আমাকে খুব বিরক্ত করেছ, আর এখন তুমি আমার বাগানের ভেতরেও চলে এসেছ, যেটা এখন এখানে চারিদিকে ঘুরতে শুরু করে, কারণ সে অপেক্ষা করছিল যে কখন কিং ইয়ানের ওপর হামলা করতে পারবে। কিং ইয়ান বলে, যখন আমাদের বন্ধন এত ভালো তখন কেন না তুমি আমার সামনে চলে আসো। সেই মুহূর্তে হঠাৎ করেই কিছু বরফের আক্রমণ ফ্রোজেন অ্যাট্যাক্স দ্বারা কিং ইয়ানের ওপর হামলা করা হয়। এই হামলাগুলো থেকে সে নিজেকে বাঁচায় এবং অবশেষে তার চোখে পড়ে সেই প্রাচীন বিশৃঙ্খলা জন্তুটি, এনশিয়েন্ট কেয়স বিস্ট, যা দেখতে যেন একটি বিড়ালের বাচ্চার মতো। কিং ইয়ান বলে যে, আচ্ছা জন্তু, তুমি হঠাৎ এত ছোট হয়ে গেলে কি করে? কিন্তু সেই ছোট্ট জন্তুটি তো নিজের ভাগ্যকেই খুঁজতে থাকে যে আমার ভাগ্য কত খারাপ। আমি একজন প্রাচীন জন্তু হওয়া সত্ত্বেও এক ইমমর্টাল লর্ডের সাথে টক্কর নিলাম এবং একটা ছোট্ট বাচ্চা হয়ে গেলাম। কিং ইয়ান বলে যে, এখন আমি বুঝলাম যে লিন পরিবার এসে পৌঁছেছিল এবং দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই তারা সবাই শেষ হয়ে যায়। এরপর আমরা কিং ইয়ানকে দেখি যে চিলিংয়ের শিখা ফ্লেম ব্যবহার করে তার চাষ করছিল। তারা দুজনেই একসাথে তাদের পুরো প্রাণ লাগিয়ে দেয় এবং এখন গল্প এগিয়ে যায় 6 ঘন্টা পর। এতক্ষণে চিলিংয়ের তো অবস্থা খারাপ হয়ে যায়। কিং ইয়ান বলে, চিন্তা করছো কেন? এটা তো কেবল শুরু। সেই মুহূর্তে এখন সে তার হলুদ তারা ব্যানার, ইয়েলো স্টার ব্যানার ব্যবহার করতে শুরু করে লং স্টেশনারি রুইন কাল্টিভেট করার জন্য। যখন সে এই সব করছিল, বাইরের দিকটা এখন পরিবর্তন হয়ে গেছে। সে এখন একজন ফরমেশন মাস্টারও হয়ে উঠেছে। আঙ্কেল ম্যাং তো আবেগাপ্লুত হয়ে বলেন যে, ইয়ং মাস্টার, আপনি নিজের মধ্যে আর কত রহস্য লুকিয়ে রেখেছেন। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই লিন বেইহুয়াকে, যে এখন তার স্তরকে আরও বেশি উন্নত করে ফেলেছিল, আর সে কিং ইয়ানের সাথে লড়াই করার জন্য এখন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে উঠেছিল। তার কেবল নিম্ন কিং স্তরের এই পার্পল ফ্রস্ট সোর্ডের দরকার ছিল, যা তার কাছে ছিল, আর এর মধ্যে মারার ক্ষমতা লুকিয়েছিল। এরপর 7 দিন পর লড়াই হয় এবং কিং ইয়ানের পায়ের নিচে বেহুয়া পড়ে থাকে। কিং ইয়ান বলে যে, আমি তো ভেবেছিলাম যে তুমি তো লড়াই